ভোট বানচালের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, বলছে বিএনপি। গণতন্ত্র বিরোধীদের রুখে দেওয়ার হুঁশিয়ারি, পিআর দাবিতে অনড় জামায়াত। ঘোষিত সময়ই হবে ভোট, কারো কথায় কান না দেওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ অংশ নেবে কিনা আইনি প্রক্রিয়ায় হবে সমাধান, জানালেন বদিউল আলম। পলিআর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান, মিলল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক ৩। শুভ জন্মাষ্টমীতে সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণকে স্মরণ, প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা ভক্তদের। এবং চুক্তি ছাড়াই শেষ ট্রাম্প পুতিন বৈঠক, আলোচনায় অগ্রগতি দাবি দুই প্রেসিডেন্টের। জেলেনস্কির সঙ্গে বসছেন সোমবার, যুদ্ধ বন্ধে হবে আলোচনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে জনগণই রুখে দেবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত একটি দলের ওপর ভর করেছে বলেও জানান নেতারা। জুলাই অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ জলঘোলা হলেও ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় শঙ্কা কাটে অনেকটাই। তবে নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বাড়ছে উত্তাপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী নিজেদের বক্তব্য তুলে ধরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশের শত্রুদের জনগণই রুখে দেবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন সালাউদ্দিন আহমদ। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। একই দিন বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে এক দোয়া ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়। সেই ষড়যন্ত্রের আশঙ্কা ভোট থেকেই বলছি, ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন কে ক্ষমতায় যাবে। জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় হলেও তার ভূত ভর করেছে একটি রাজনৈতিক দলের উপর। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে, আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। যে রোকন না হলে দলের, সে চাকরি করতে পারবে না। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে নড়াইলের জেলা পরিষদের এক হলরুমে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর ৯১টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল, সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনে প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। আপনারা না বলতেছেন, এই জাতি একদিন ইনশাল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনড় আর অনড় না, তাতে আসে যান। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি, আমরা এটার উপরে শক্ত থাকবো ইনশাআল্লাহ। জনগণই মূল শক্তি, তারা নির্বাচনমুখী হলে কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা জানান তিনি। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে। মোহাম্মদপুর আর মিরপুর এলাকায় বেশি চাঁদাবাজি হয় জানিয়ে উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যেই হোক ব্যবস্থা নেবে সরকার।
দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের অগ্রগতি এবং বাজার পরিদর্শনে শনিবার সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে শাকসবজির দাম কিছুটা বাড়লেও বাজার নিয়ন্ত্রণে রয়েছে। প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাকসবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে, এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাকসবজির দাম একটু বেড়ে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজীদের ছাই বাংলাদেশে হবে না, যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে জাতীয় নির্বাচন। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। বাজার পরিদর্শন ও অভিযানে র্যাব মহাপরিচালক, অন্যান্য কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কাউকে কোনো রকম। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র, বিস্ফোরক সহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। আটক করা হয়েছে কোচিং সেন্টারের মালিক অনিন্দকে। এর আগে হোলি আর্টিজানে হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলায়ও গ্রেফতার হয়েছিলেন তিনি। আব্দুল সালামের ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। শনিবার ভোর 4:30 থেকে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারটিকে ঘিরে রাখে সেনাবাহিনী। এরপর চালানো হয় অভিযান। কোচিং সেন্টারটির পরিচালক রাজশাহী সিটির সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল অনিন্দ। অভিযানে 2টি বিদেশি এয়ারগান, 1টি রিভলভার, কটিস, ম্যাগনেট সহ দেশীয় অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় 10টি সিম কার্ড, পাসপোর্ট, NID কার্ড সহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। আটক করা হয় রাশিকের সাবেক সিটি মেয়র লিটনের চাচাতো ভাই সহ 3 জনকে। কোচিং সেন্টারের নামে এমন কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী। এরা যে আছে এটা কোচিং সেন্টারের মধ্যে, এটা খুব আশ্চর্য ব্যাপার লাগছে। লেখাপড়া করতে যাচ্ছে, লেখাপড়া করবে, এরা এর ভিতরে থাকবে কেন? আমাদের বোতলগুলো পাওয়া গেছে শুনলাম, তারপর সে বোমা বানানো যে সরঞ্জাম সেগুলো পেয়েছে। ভেতরে বিস্ফোরক দ্রব্য থাকায় বোম ডিসপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয় করেছে। এর আগে হলি অটিজানে জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে জড়িত থাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার অভিযোগে মুন্তাসিরুল অনিন্দ একাধিকবার গ্রেপ্তার হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বনানীতে সীসা লাউঞ্জে বসা নিয়ে 2 মাস ধরে বিরোধ। এর জেরে ইন্টারনেট ব্যবসায়ী রাব্বিকে লাউঞ্জের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে কয়েকজন। এর মধ্যে সরাসরি অংশ নেওয়া 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু। র্যাব জানিয়েছে অবৈধ সীসাবারের বিরুদ্ধে অভিযান চালানো হবে। সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। পূর্বশত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। ইব্রাহিম খলিল নামে একজন ব্যক্তি, যে কিনা এই হত্যা মামলার একজন আসামি, তো তাকে যদি ধরা যায় হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য পাওয়া যাবে ইনশাআল্লাহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে, গুলশান বনানীতে 19টি সীসা লাউঞ্জ রয়েছে। এসব অবৈধ সীসাবারের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানায় র্যাব। যতগুলো অবৈধ লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাআল্লাহ এসবের বিরুদ্ধে অভিযানে যাব। লাউঞ্জের মালিক ইব্রাহিম খলিল সহ পলাতক আছে আরও কয়েকজন আসামি। তাদের ধরতে অভিযান চলমান আছে বলেও জানায় র্যাব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মূল গেট থেকে লকার পর্যন্ত ভাঙা হয় 6টি তালা। খুলনার রূপসায় উপজেলা কৃষি ব্যাংকের লকার ভেঙে 16 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের কোনো নিরাপত্তা কর্মী দায়িত্বে ছিলেন না। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মীকে হেফাজতে নিয়েছে তারা। মাথা থেকে মুখ পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে ব্যাংকের ভল্ট রুমে ঢুকছেন এক ব্যক্তি। এরপর কাপড় দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেন। এই দৃশ্য রূপসা উপজেলা কৃষি ব্যাংকের ভল্ট থেকে টাকা লুট হওয়ার আগের। পুলিশ জানায় শুক্রবার ভোর 5:30 থেকে সকাল 7টার মধ্যে লুটের ঘটনা ঘটে। একজন 1.5 ঘন্টা সময় নিয়ে 6টি তালা ভেঙে টাকা লুট করে। এ সময় ব্যাংকে কোনো নিরাপত্তা কর্মী ছিলেন না।
এর আগে শুক্রবার রাত 10:30টার দিকে খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংক শাখার মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল গেট থেকে শুরু করে লকার পর্যন্ত পৌঁছাতে 5 থেকে 6টি তালা ভাঙা অবস্থায় পায়। ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাংক ম্যানেজার জানান ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন। ওনার একটু পরে আসবেন, আসলে আমরা এই বিষয়ে পরে জানানো যাবে। এ ঘটনায় ব্যাংকের 3 নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। গতকাল শুক্রবার ছিল, বন্ধের দিন হয়। সিকিউরিটি গার্ড আসলে ফজরের নামাজ পড়ে আসলে তারা তাদের পরবর্তী রিপ্লেসমেন্ট আসার আগেই সিকিউরিটি গার্ড স্থানটা ত্যাগ করে। এই সুযোগে দুষ্কৃতিকারী তারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। আমরা থানা পুলিশ বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নিয়েছি। রূপসা ঘাট এলাকায় অবস্থিত 3তলা ভবনটির 2য় তলায় কৃষি ব্যাংক। ভবনটিতে বেশ কয়েকটি অন্য প্রতিষ্ঠানও রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পটুয়াখালীতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ও 2টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানায় শুক্রবার রাত 3:30টার দিকে শহরের আদালতপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ঢুকে নিরাপত্তা কর্মীকে মারধর করে কম্বল দিয়ে বেঁধে একটি অন্ধকার কক্ষে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ সময় বুথের মেশিন ভাঙচুর ও অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। পরে সদর রোডের একটি দোকানের তালা ভেঙে দোকানের মালামাল, মনিটর ও নগদ প্রায় 2 লাখ টাকা নিয়ে যায়। এদিকে রাত 4:30টার দিকে আরও একটি দোকানের তালা ভেঙে চোর চক্র ভেতরে প্রবেশ করে। সেখানে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকাসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায় তারা। পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকায় দৈনিক 30 লাখ টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। সকালে পতেঙ্গার পদ্মা ওয়েল কোম্পানির ডিসপাস টার্মিনালে সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, পাইপলাইনের মাধ্যমে দেশের জ্বালানি তেল নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পাইপলাইনে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। শনিবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় 3,700 কোটি টাকা। সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, পাইপলাইনের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। 1.7% যে সিস্টেমস ছিল সেখান থেকে এটা কমে আসবে 0.5%, অর্থাৎ এখানে প্রায় আমাদের 48 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। আধুনিক ধরনের প্রকল্প বাস্তবায়ন শেষে আমি মনে করি যে এ সাফল্য শুধু সেনাবাহিনীর নয়, আমাদের সমগ্র দেশের, যে আমরা এই ধরনের একটি প্রজেক্ট নিজেরাই বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের সক্ষমতার পরিচয় বহন করে। পাইপলাইনটা এমনভাবে গিয়েছে, মাটির 2 মিটার 1.5 থেকে 2 মিটার নিচে আছে। আসলে এখান থেকে তেল বের করে নেওয়া যাওয়ার কোনো উপায় নাই। এই জিনিসটা যদি সাধারণ মানুষ বোঝে তাহলে সেখানে যাবে না। প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যয় সাশ্রয় ও দ্রুত বাস্তবায়ন করলে অপচয় ও দুর্নীতি অনেকটা কমে যাবে। এমনিতেই সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারতেছি না 2টি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন। আরেকটা হচ্ছে অপচয়ের কারণ। আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে, সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি। সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে, আর তার সঙ্গে আরো বড় সমস্যা হচ্ছে যে শুধু যে প্রকল্প ব্যয় বেশি তা নয়, এই যে প্রকল্প বাস্তবায়নে অনেক বিলম্ব হয়। 50 লাখ টন ধারণ ক্ষমতার পাইপলাইনে দৈনিক সরবরাহ করা যাবে 30 লাখ টন। সময় লাগবে মাত্র 4 ঘন্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে আগুনে পুড়ল জুট ও প্লাস্টিকের গোডাউন সহ বেশ কয়েকটি বসতঘর। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও রক্ষা করা যায়নি কোনো মালামাল। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা, নিমিষে পুড়ে ছাই পুরো গোডাউন।
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে জুট ও প্লাস্টিকের গোডাউনে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই গোডাউনের সব মালামাল। আগুন ছড়িয়ে পড়ায় আশেপাশের কয়েকটি বসতবাড়িও পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে তো মনে করলাম আপনার কিছু নাই, সবগুলো পুরো একদম ছাই গেছে, 300 গোডাউন 300 মাটির সাথে মিশে গেছে। আগুনের ভয় এত ছিল যে আমরা চেষ্টা 50 ফিট দূরত্ব থেকে আমরা থাকতে পারতেছি না। প্রায় আমরা 3 কোটি টাকা মতো শুধু সামান প্লাস্টিক গেছে, 1 কোটি টাকা গেছে সামান প্লাস্টিক, 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাস্টিক, জুট ও দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস। বিশেষ করে প্লাস্টিক এবং কাপড়ের জুট যেগুলো রয়েছে, আপনারা জানেন সেই জুটের উপরে পানি যখন পড়তেছে নিচের অংশটি কিন্তু পানি যাচ্ছে না, সেই জায়গায় আবার তাপ যখন হয় একটি নির্দিষ্ট সময় পর আবার সেখানে আগুন জ্বলতেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় মেরিটাইম টেকনোলজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাহাজ নির্মাণ শিল্প নিয়ে সেমিনারে তিনি বলেন, তৈরি পোশাকের পর রপ্তানি খাতে আরেকটি বড় খাত হতে পারে এই শিল্প। উদ্যোক্তারা জানান, বর্তমানে দেশে 200-র বেশি শিপইয়ার্ড রয়েছে, এর মধ্যে 120টি নিবন্ধিত। 2008 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য, তুরস্ক, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে 50টির বেশি জাহাজ রপ্তানি করেছে বাংলাদেশ, যার বাজার মূল্য $200 মিলিয়ন। বর্তমানে $100 মিলিয়ন মূল্যের জাহাজ রপ্তানির অর্ডার রয়েছে। Garment sector was our first great leap into global trade. Green shipbuilding can be our next great leap. Globally compliant green ships that carry the Made in Bangladesh brand with pride. This is not an impossible dream. It is within our grasp. Together, government, private sector, and partners can make Bangladesh a leader in green shipbuilding. দেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখনই সচেতন না হলে $5 বিলিয়ন বাজার হাতছাড়া হয়ে যাবে। সকালে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। এ সময় চিকিৎসকদের প্রয়োজন ছাড়া রোগীদের টেস্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখা নিয়ে ক্ষোভ জানান উপদেষ্টা। সকলের $4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না। বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? আগ্রহীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হজ ও ওমরাহ মেলা। নিবন্ধিত এজেন্সির মাধ্যমে বুকিং দিতে পেরে উচ্ছ্বাস জানান হজ গমনেচ্ছুরা। আয়োজকরা জানান, সৌদি সরকারের বাধ্যতামূলক ক্যাটারিং ও ডেডিকেটেড হজ ফ্লাইট বাতিল করা গেলে আরও খরচ কমবে। আগামী বছর হজে যেতে চান কলেজ শিক্ষক আফিয়া সুলতানা, সঙ্গে যাবেন বান্ধবী। তাই নির্ভরযোগ্য এজেন্সির খোঁজে এসেছেন হজ ও ওমরা মেলায়। এখানে আপনার মোটামুটিভাবে আমরা অথেন্টিক ট্রাভেল এজেন্সিগুলিকে পাবো, যাতে করে আমরা আপনার প্রতারিত না হই। তাদের মতো মেলায় ভিড় করছেন শত শত মানুষ। মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রেহাই পেতে নিবন্ধিত সব এজেন্সিকে একই ছাদের নিচে পেয়ে উচ্ছ্বসিত তারা। সরকারের অ্যাপ্রুভাল ছাড়া তো আর এখানে আসতে পারে নাই, তো সেই জন্য আমাদের এই কনফিডেন্স তৈরি হচ্ছে। খুবই ভালো, যাচাই বাছাই করা যায় তাদের পারফরমেন্স কেমন, তাদের ব্যবহার কেমন। ধার্মিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, তো এখানে আপনি কোনোভাবে প্রতারিত না হওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা আমি মনে করি খুবই ভালো। এবারের মেলায় অংশ নিয়েছে 150-র বেশি নিবন্ধিত প্রতিষ্ঠান। আগের তুলনায় বেশি সাড়া পাওয়ার কথা জানিয়ে এজেন্সিগুলো বলছে তাৎক্ষণিক বুকিংও সন্তোষজনক। আমরা মেলাতে অফার রেখেছি, প্রথম 30 জন বুকিং দিলে তাদের রেজিস্ট্রেশন ফ্রি। তবে অনেক সাড়া পাচ্ছি,
ভিজিটররা আসছে অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ। একটু অথরাইজ বা আপনার সুনামধন্য এজেন্সিদের একটা সমন্বয় হয়েছে, এখানে এসে আপনি একটা আস্থার জায়গা পাচ্ছে সবাই। আয়োজকরা বলছেন সৌদি সরকারের বাধ্যতামূলক ক্যাটারিং ও ডেডিকেটেড হজ ফ্লাইট বাতিল করা গেলে কমবে হজের খরচ। আসলে তারা ডেডিকেটেড ফ্লাইট করে না, এরা আসার সময় লেবার ট্রাফিক নিয়ে আসে, যাওয়ার সময় লেবার ট্রাফিক নিয়ে যায়, সুতরাং তাদের ভাড়া 1,67,000 প্রশ্নই আসে। সরকার চিঠি দিচ্ছে এবং টেলিফোনও করছে যে ক্যাটারিং ব্যবস্থা এবং বাড়ি ভাড়া এটা কিন্তু কম্পালসারি করবেন না, করলে হজের এই বছর হজের গত বছর যে হজ সুন্দর হয়েছে এবছর কিন্তু হজে অনেক লোক যাবে না। মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা সম্পর্কেও জানতে পারছেন হজ গমনের ছুরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর, সয়লাভ সিলেটের বিভিন্ন গ্রাম। জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। 2.5 লাখ ঘনফুট উদ্ধার, আটক হয়নি কেউ। শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে নানা আয়োজন। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন ভক্তরা। বিকেলে ঢাকেশ্বরী প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উদ্বোধন করেন 3 বাহিনীর প্রধান। ধর্মবর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে সেনাবাহিনী পাশে থাকবে বলে জানান সেনাপ্রধান। 3 বাহিনী প্রধানের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর পলাশীর মোড় থেকে শুরু হয় শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। ডাকঢোলের বাদ্য আর ভক্তদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে পাশে থাকবে সেনাবাহিনী। সম্প্রতি বাংলাদেশ এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। এর আগে ভোর থেকেই গীতার শ্লোক আর কীর্তনে শ্রীকৃষ্ণকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আয়োজন। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর মন্দিরে মন্দিরে চলে এমন উৎসব আয়োজন। হয়েছে শোভাযাত্রার মহড়া। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল 8টার পর থেকেই শুরু হয় গীতাযজ্ঞ। সমবেত হন ভক্তরা, করেন শান্তির প্রার্থনা। আজকের দিনে আমাদের পরমেশ্বর শ্রী ভগবান এই মর্তে নেমে আসছিলেন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই যাতে এক জাতি এক প্রাণ, প্রার্থনা করব সবার যাতে মঙ্গল হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দাপর যুগে পৃথিবীকে গ্রাস করে পাপ আর অধর্ম। মথুরারাজ কংসের অত্যাচারে অতিষ্ঠ মানুষ করেছে মুক্তির প্রার্থনা। ঠিক সে সময়ে দেবকীর গর্ভে আজকের তিথিতে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণই অত্যাচারী মানুষকে বধ করেন দুষ্টের দমন আর সৃষ্টের পালন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে আমাদের মধ্যে আসবেন বলেছেন। যখন এই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি আবির্ভূত হন। জন্মাষ্টমীকে ঘিরে রাজধানীর মন্দিরগুলোতে বাড়ানো হয় নিরাপত্তা। পুলিশ, র্যাবের পাশাপাশি রয়েছে সেনাবাহিনী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী। আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও শ্রীকৃষ্ণ ও রাধা রূপে সাজেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। ঢাকঢোল আর কাঁসার শব্দে উৎসব মুখর পরিবেশ। নেচে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরগুলো সাজানো হয় বর্ণিল রূপে। শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও সাজেন শ্রীকৃষ্ণ ও রাধা রূপে। শনিবার সকালে বাদ্যের তালে চট্টগ্রাম, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে রং বেরঙের পোশাক পরে হাজার হাজার ভক্ত অংশ নেন। এ সময় ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত নানা পৌরাণিক কাহিনীর চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ভক্তরা। সনাতনীদের ঐক্যের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো যেন কেন্দ্রীয় সরকার পর্যন্ত পৌঁছা যায়। বিশ্বের সকল জীবের মঙ্গল হোক, সবার জন্য আশীর্বাদ করি যেমন সবাই মঙ্গল করেন। আগামী দিনগুলো যাতে ভালো হয়, দেশের যেন উন্নতি হয়, আমাদের নিজেদের জীবনযাত্রার যেন উন্নতি হয়,
এটাই প্রার্থনা করি। জন্মাষ্টমীর আয়োজনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। দিনব্যাপী বিভিন্ন পূজা মণ্ডপে বা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান হবে আইনশৃঙ্খলা ফোর্স মোতায়েন থাকবে। বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে গীতা পাঠ, কৃষ্ণ পূজা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শুভ জন্মাষ্টমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও খুলনার গোলকমণি পার্ক থেকে বের হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই মুহূর্তে ঢাকা দক্ষিণের নগর ভবন এলাকায় আছেন সহকর্মী প্রসূন আশিস এবং খুলনায় বেলাল হোসেন সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে মূলত ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হয়েছে এই শোভাযাত্রাটি। এই শোভাযাত্রাটি মূলত ঢাকেশ্বরী মন্দির থেকে কিছুটা এগিয়ে পলাশী বাজার থেকে, পলাশী মোড় থেকে মূলত এই শোভাযাত্রাটি বের হয়। আমি যদি একটু আমার ক্যামেরা পার্সন মামুন ভাইকে দেখাতে বলি যে পলাশী মোড় থেকে 4টার দিকে এই শোভাযাত্রাটি বের হয়েছে। এখন এই শোভাযাত্রাটি রয়েছে নগর ভবনের সামনে, অর্থাৎ রাজধানীর যে নগর ভবন সেই পর্যন্ত চলে এসেছে। এটি গোলাপশাহ মাজার হয়ে, গুলিস্তান হয়ে এটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। আমি যদি বলি যে এইটি মূলত উদ্বোধন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ নৌপ্রধান এবং বিমানবাহী প্রধান, তারা সম্মিলিতভাবেই এই শোভাযাত্রাটির উদ্বোধন করেছেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং তার পরপরই কিন্তু শোভাযাত্রাটি বের হয়। আমি একটু যদি বলি, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এবং এই কারণেই এই তিথিকে স্মরণ করে প্রতি বছরই পালিত হয় শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের যে বিশ্বাসটি নিয়ে তারা এই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন এবং প্রতি বছর তাকে স্মরণ করে থাকেন এই তিথিতে, তার মূল যে তথ্যটি ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী নিয়ে তারা এগিয়ে চলছেন সেটি হচ্ছে অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও সৃষ্টের পালন করার লক্ষ্যেই মূলত ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। এই বিশ্বাসটি পোষণ করেই মূলত প্রতি বছর তারা পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি এবং সত্য সুন্দরকে ধ্বংস করতে চায় তখনই উগ্র শক্তিকে দমন করার লক্ষ্যে আবারও এরকম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন দিনে দিনে, যুগের পর যুগ। এই বিশ্বাস নিয়ে মূলত এই উৎসবটি তারা পালন করে থাকেন। সকালে আমরা যতটা জেনেছি ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছে এবং পুরোহিতরা জানিয়েছেন যে গীতাযজ্ঞের মধ্য দিয়ে সকাল 8টার দিকে মূলত শ্রীকৃষ্ণের পূজা অর্চনা শুরু হয় এবং তার পরপরেই এই ঐতিহাসিক শোভাযাত্রা উদযাপনের জন্য প্রস্তুতি নিতে থাকে এবং পুরো রাজধানীর বিভিন্ন মন্দির থেকে ভক্তরা যারা পূজারী রয়েছেন তারা এই পলাশী মোড়ে এসে উপস্থিত হয়েছেন প্রায় দুপুরের আগে থেকেই। তারপরেই শুরু হয় উদ্বোধনী পর্ব এবং উদ্বোধনী পর্বের পরে বিকাল 4টার দিকে শোভাযাত্রাটি বের হয়েছে। আমি যতদূর খোঁজ নিয়েছি, পুরোহিতরা যেটা জানিয়েছেন এবং পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন যে ঢাকার প্রায় অধিকাংশ মন্দিরেই আজ এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটি উদযাপিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় এভাবে এই শোভাযাত্রাটি মূলত বের হয়েছে। এইটি কেন্দ্রীয় শোভাযাত্রা হিসেবে এটিকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে। মূলত ঢাকার চিত্র এটি, এখন গুলিস্তানে এসে এই শোভাযাত্রাটি পৌঁছেছে। এটি ঠিক বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। এই মুহূর্তে আমরা যদি খুলনার পরিস্থিতি জানতে চাই, অর্থাৎ খুলনায়ও ঠিক শোভাযাত্রা বের হয়েছে এবং শ্রীকৃষ্ণের পূজার শেষেই মূলত এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। আমরা সেখানে আমাদের সহকর্মী সজলের কাছে চলে যাব খুলনার পরিস্থিতি জানার জন্য। নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব খুলনায় কিন্তু পালিত হচ্ছে। আমরা দেখছি এই উৎসবকে কেন্দ্র করে খুলনা নগর যে স্যার ইকবাল রোড সেটি কিন্তু একেবারে একটি মিলন মেলা এবং উৎসবের যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর যে গোলকমণি শিশু পার্কে এবং এই শিশু পার্কে খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনেই কিন্তু আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি কিন্তু আয়োজন করা হয়েছে এবং এই যে জন্মাষ্টমী উপলক্ষে আমরা দেখছি যে দুপুরের পর থেকে ছোট ছোট বিভিন্ন র্যালি এবং শোভাযাত্রা দিয়ে খুলনা শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসেছেন এবং বাদ্যযন্ত্রের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন
যে উলুধ্বনি দিচ্ছেন, পাশাপাশি বিভিন্ন প্রতিকৃতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একেবারেই যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। একটু পরেই কিন্তু খুলনা নগরীর সবচেয়ে বড় যে শোভাযাত্রাটি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা দেখছি যে উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে আলোচনা সভা সেটি কিন্তু আলোচনা চলছে এবং আলোচনা শেষ হলেই কিন্তু বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শুরু হবে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে ভক্তরা শ্রীকৃষ্ণের যে প্রতিকৃতি সেটি কিন্তু সেজে অধীর আগ্রহে বসে আছেন এবং নানা বয়সের মানুষ, শিশুরা তারা এখানে এসেছেন এবং একেবারেই শ্রীকৃষ্ণের মতো তারা সেজে এসেছেন। আপনাদের একটু বলে রাখি, হিন্দু যে পুরাণের তথ্য মতে দাপর যুগে যে ভাদ্র মাসের অষ্টম তিথির যে কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতেই কিন্তু মধ্যরাতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সে সময়কার তখনকার যে রাজা ছিলেন, সেই রাজা কংসের বিরুদ্ধে, দমন নীতির বিরুদ্ধে পৃথিবীকে রক্ষা করা, পাশাপাশি ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু তিনি এই পৃথিবীতে আবির্ভাব ঘটে। এরপর থেকে আমরা যেটি দেখেছি হিন্দু যে ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটি প্রধান এবং বিশেষ অনুষ্ঠান হিসেবে কিন্তু এই জন্মাষ্টমীটাকে বিশেষভাবে পালন করা হয় এবং এই উৎসবকে কেন্দ্র করে খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসেছেন এবং এই সড়কটি একেবারে উৎসবের সড়ক এবং উৎসবের নগরীতে কিন্তু পরিণত হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু উপস্থিত আছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা এড়াতে। সব মিলে কিন্তু উৎসবমুখর পরিবেশেই কিন্তু এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেটি কিন্তু পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সর্বশেষ সংবাদ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর র্যালি সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং এর আগে ঢাকা থেকে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর। সয়লাভ হয়ে গেছে সিলেটের বিভিন্ন গ্রাম, তবে জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। সদর উপজেলার ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন, তবে আটক হয়নি কেউ। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসেন। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুঠুয়া পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। টানা 4 দিন ধরে চলছে অভিযান। বাড়িঘর, ঝোপঝাড় কিংবা গ্রামীণ সড়কের দুধারে পাথর আর পাথর। সাদা পাথর থেকে লুটের পাথরে সয়লাভ সদর উপজেলার বিভিন্ন গ্রাম। কয়েকদিন ধরে কে বা কারা এই পাথর ফেলছে তা বলতে নারাজ গ্রামবাসী। ধোপাগুল ক্রাশার মেশিনের আঙ্গিনায় রাখা এই পাথরগুলো গত 1 বছর ধরে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। সাদা পাথরের যে ইদানিং যে মালগুলো লুট হয়েছে, এটা গাবতলিঘাট কিছু গেছে, নৌকা দিয়া সারুলিয়াঘাট গেছে, সুনামগঞ্জ গেছে, ছাতক গেছে। পাথর কোন সময় কেরা পারাইছে তাও আমরা জানি না ভাই। আমরা কেন গাড়ি চালাই, দিন আনি দিন খাই, কইতে পারি না। আমি দিনে যাই কি বাগানে গরু রাখা, আঞ্জাবালা গরু আইলা আর রাত্রে গরু থাকি তো আর আমরা বারোই না মহিলা মানুষ। রাত খেয়ে ফেলাইছি, বারোইছি না স্যার। হাসা জায়গা সত্য দেখা নাকি গুড়গুড়ি ডাক শুনছি, বিয়ানে ফেলাই। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায় সদর উপজেলার ধোপাগুল সহ আশপাশ এলাকায়। এ সময় 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। আমরা আনুমানিক 2.5 লক্ষ ঘনফুটের মতো পাথর জব্দ করেছি। আর এর মধ্যে কিছু পাথর জব্দ হয়েছে ধোপাগুলে আর কিছু পাথর জব্দ হয়েছে মোহালদি গ্রামে। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে। গত 13 আগস্ট রাতে লুটপাট হওয়া পাথর উদ্ধারে নামে যৌথ বাহিনী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী ভরা বর্ষায় ঢাকার আশপাশের প্রতিটি নদী ফিরে পেয়েছে প্রাণ, তবে সবটুকুই ক্ষণিকের। শুষ্ক মৌসুমে আবারও এই নদী হবে দূষণের শিকার, হারিয়ে যাবে জীববৈচিত্র্য, এমনই শঙ্কা সংশ্লিষ্টদের। সব জানলেও জনবল সংকট কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিচ্ছেন দায়িত্বশীলরা। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং মোবারক হোসেন শুভ। গহিনী গাঙ্গে দলাম পারি গাঙ্গে, ঠিক ঠিকানা পাইলাম না। এই রাগ বৃষ্টির আহ্বানে তানসেনের সেই মেঘমল্লার নয়, এই লহরী ভরা গাঙে মাঝির ভরাট কণ্ঠের, বাধ্য হয়ে যার সঙ্গী হচ্ছে কল্লোল।
ভাবা যায় বুড়িগঙ্গাকে নিয়ে এমন উপমা যে নদী দেখে আলেকজান্ডার টলেমি কিংবা হিউয়েন সাংয়ের কলম দোর্দণ্ড প্রতাপে লিখেছে বাংলার সমৃদ্ধ ইতিহাস, সেই নদী আবারও হয়েছে নবযৌবনা। এখন তো পানি একদম পরিষ্কার, পানিতে নদীতে গোসল করা যায়। তুরাগ, শীতলক্ষা, বালু কিংবা ধলেশ্বরী, আষাঢ় শ্রাবণের অঝোর ধারা যেন নদী কদম্বে করেছে প্রাণ প্রতিষ্ঠা। তিলোত্তমা ঢাকা হয়েছে স্রোতস্বিনী নদী বেষ্টিত পুরনো সেই প্রাণের শহর। কিছুদিন পরে পানিটা কমে যাবো, পচে যাবে পানি। ঢাকার আশেপাশের প্রতিটি নদীতে এখন টলটলে পানি। নগরবাসী খুব সহজেই তাদের দৈনন্দিন কাজকর্ম এই পানি দিয়েই সারতে পারছেন। প্রশ্ন হলো, বর্ষা মৌসুম শেষ হলে যখন শুকনো মৌসুম চলে আসে তখন এই পরিষ্কার পানি কোথায় হারিয়ে যায়? রাজধানীর আশপাশের নদীতে প্রতি লিটার পানিতে থাকে মাত্র 0.5 থেকে 3.5 মিলিগ্রাম অক্সিজেন, যেখানে নিকষ কালো পানিতে হারিয়ে যায় নদীবক্ষের অপার সৌন্দর্য। আগে কত গুঁড়ো মাছ আসিল, বড় মাছ আসিল, পানি খারাপ হতে কিচ্ছু নাই। দূষণের এই প্রতিযোগিতা চলছে বছরের পর বছর ধরে, তবে এখনো আছে প্রশাসনের নির্লিপ্ততা। দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনাকে অভিযানে যেতে গেলে তো বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগবে, সেখানে আমাদের একটু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষজ্ঞরাও দায় দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরকেই। পরিস্থিতির মহাপরিচালক তিনি সবসময় ডেপুটেশনে আসেন। তিনি যখন 1 বছর 2 বছর 3 বছর তার কাছে কিছু আসে যায় না। তিনি যদি প্রপার নির্দেশনা না দেন তাহলে তো আপনি নিচেওয়ালারা তো সেভাবে দায়িত্ব পালন করবে না। এটুকুই নয়, বিশেষজ্ঞ বলছেন নদী দূষণ ঠেকাতে একসঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার, BIWTA সহ সবাইকে। তবেই বাঁচবে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, বাঁচবে জীববৈচিত্র্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সারা রাত ময়লা আবর্জনা পরিষ্কারের পর সকাল 8টা থেকে 2 ঘন্টার মধ্যে আবারও রাজধানী সয়লাব হয়ে যায় বর্জ্যে। সীমিত কর্মী নিয়ে 24 ঘন্টা পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় জানিয়ে এ কাজে যুবকদের ব্যবহারের চিন্তা করছে CNCC। রাজধানীর উত্তরায় ময়লা কুড়ানোর প্রতিযোগিতা স্পোগমি বিশ্বকাপ 2025 উপলক্ষে বাংলাদেশ অংশের কোয়ালিফাই রাউন্ড পরিদর্শনে একথা বলেন সিটি কর্পোরেশনের প্রশাসক। জনবহুল রাজধানীর তালিকায় ঢাকা বিশ্বের চতুর্থ। 2024 সালের সরকারি হিসেবে রাজধানীর জনসংখ্যা প্রায় 2.25 কোটি। জনঘনত্বের কারণে বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত নাগরিকের নিত্যদিনের দুর্ভোগের নাম ময়লা আবর্জনা। 2024 সালের এক হিসেবে ঢাকার 2 সিটিতে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রায় 7,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এই ময়লা কুড়ানোর এক অভিনব প্রতিযোগিতার নাম স্পোগমি। উদ্ভাবক দেশ জাপান প্রতিযোগিতাটি নিয়ে রীতিমতো বিশ্বকাপ আয়োজন করে থাকে। শনিবার রাজধানীর উত্তরায় সেই আয়োজনের কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, আগামী প্রজন্মের মাঝে পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে এই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। এইখান থেকেই আমরা জানাতে চাই, যে বোঝাতে চাই, দেশটা আমাদের সবার, সবাই মিলে আমরা দেশটাকে পরিচ্ছন্ন রাখি। যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনাটা ফেলি, বাট আমরা চাই ময়লা আবর্জনা ফেলা না, এটা কুড়ানো যেন আমাদের অভ্যাসে পরিণত হয়। প্রায় 1 ঘন্টা আয়োজনস্থলের 1 কিলোমিটার এলাকা থেকে ময়লা কুড়িয়ে আনেন 160 জন প্রতিযোগী। জানান পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে হবে ব্যক্তি পর্যায় থেকেই। কমন সেন্সের মধ্যে থাকা দরকার যে এটাতে ফেলতেছে, একজন ফেলতেছে, আরেকজন বলে এই জায়গায় ময়লা আছে আমিও ফেলি, 10 জন যেটা করতেছে সেম জিনিসটা আমিও করব। এতগুলো ময়লা কালেক্ট করলাম, এতটা কষ্ট হলো, তাহলে আমাদের সিটি কর্পোরেশন বা আমাদের স্থানীয় পর্যায়ে যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, তারা কতটুকু কষ্ট করে আমাদের সোসাইটিকে ক্লিন রাখার ট্রাই করছে। প্রতিযোগিতা পরিদর্শনে এসে উত্তর সিটি প্রশাসক জানান, জনবল সংকট নিয়ে সারা রাত ধরে চলে ময়লা সরানোর কাজ, অথচ সকাল 8টা থেকে আবারও পুরো রাজধানী ঢেকে যায় আবর্জনায়। সকাল 8টার মধ্যে আমরা পুরো শহরকে কিন্তু আমরা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে 12টা বাজার আগে শহরের 12টা বাজিয়ে ফেলে সাধারণ লোকজন। স্পোগমি বিশ্বকাপের ধারণা থেকে যুবকদের মাধ্যমে প্রতি মাসে একই রকম আয়োজনের পরিকল্পনার কথা জানান উত্তর সিটির প্রশাসক। এর মধ্যে শহরটাকে আমরা একদম নোংরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া 5 বাংলাদেশি জেলেকে 4 দিনেও ফেরত দেয়নি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে জেলে পরিবারগুলোর দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। প্রশাসন বলছে জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
নাপ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন কক্সবাজারের টেকনাফের শাহপরীদ্বীপের জালিয়াপাড়ার 5 জেলে। এক পর্যায়ে তারা জলসীমার মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া অংশে ঢুকে পড়েন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিড বুটে এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ নেই। এখন জেলে পরিবারের সদস্যরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়। আমরা অতি দরিদ্র মানুষ, আপনারা দেখতেছেন আমার ঘর বাড়ি কিরকম। আমি খুবই ঋণের মাধ্যমে জিনিসটা করে জুড়াইছি আমি, কেন আমার ফ্যামিলির জন্য একটু ডেভেলপ হয়, 2টা ডাল ভাত খাইতে পারে, বাঁচি থাকে, ওই চিন্তা ভাবনা করি। যদি নাম নদীর মাঝে এরকম যদি চলে থাকে তাহলে আমরার অবস্থা কি হবে? আমরার অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের নিরাপত্তার জন্য কি করবেন না করবেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন স্বজনরা। তাদের ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক। আশা করি কোস্টগার্ড বিজিবি স্যারের মাধ্যমে কোস্টগার্ড বিজিবি প্রসেসটায় আমরা আমাদের এই 5 জনকে হয়তোবা বাংলাদেশে ফেরত পাবো বলে আমি আশা করছি। বিজিবি বলছে সীমান্ত এলাকা সংবেদনশীল হওয়ায় জেলেদের আরও বেশি সতর্ক হতে হবে। আমাদের জেলে যারা আছে আমরা বিগত দিনে প্রায় প্রতিদিনই বা সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে রয়েছেন নৌকার মালিক মোহাম্মদ ইসমাইলের পরিবারের 3 সদস্য সহ 5 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় 2 শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের ধারণা সাপের কামড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ভোরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে ডুবার মোড় এলাকায় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানিয়া ও জামিলা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে নিয়ে যান শিক্ষক ও স্থানীয়রা। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দুটো বাচ্চাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো, আসার পথেই তারা মারা গেছে। কিভাবে মারা গেল, খাদ্য বিষক্রিয়ায় না সাপের দংশনে না পোকামাকড় অন্য কিছু, এরকম কনফার্ম না। তবে খাদ্য বিষক্রিয়া হবে না হলে অন্যান্য শিশুরাও আক্রান্ত হতো, এটাও ভাবছি। এই জন্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করছি। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি সবুজ দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার বেড়াচিকুন্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব ও পুলিশের যৌথ দল। এর আগে শুক্রবার রাতে 4 জনের নামসহ অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। গত বৃহস্পতিবার শিশুটি জন্মের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে দেয় স্থানীয় চালক সিন্ডিকেটের সদস্য সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান। 40 মিনিট আটকে থাকার পর অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায় শিশুটি। বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে জখম হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত হয়েছেন চিকিৎসক সহ বন বিভাগের 15 কর্মকর্তা কর্মচারী। 11 আগস্ট লেখংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হয় হাতিটি। খবর পেয়ে শুক্রবার কক্সবাজার থেকে দাঁড়িয়ার দিঘি সংরক্ষিত গভীর বনে যায় বন বিভাগের 15 সদস্যের একটি দল। হঠাৎ পেছন থেকে হাতিতে আক্রমণ করলে আহত হন সবাই। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিজিবির হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। বন বিভাগ জানায় বিস্ফোরণে হাতিটির 4টি পা জখম হয়েছে। দেখে দেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 73, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 52%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 55, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 76। রাজশাহী বিভাগের বায়ুর মান 61, যেটি সন্তোষজনক। আর্দ্রতা 57। সিলেট বিভাগের বায়ুর মান 62, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 55%। খুলনা বিভাগের বায়ুর মান 50, যা ভালো। বাতাসের আর্দ্রতা 63। বরিশাল বিভাগের বায়ুর মান 54, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 57।
রংপুর বিভাগের বায়ুর মান 63, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 49। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 61, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 55%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় 50 আর সবচেয়ে খারাপ ঢাকায় 73। দেশের বাইরের খবর। ট্রাম্প পুতিনের দীর্ঘ 3 ঘন্টার বৈঠকে হয়নি কোনো চুক্তি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরবর্তী বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটোকে আমন্ত্রণ জানানো হবে। এদিকে ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্বের 2 পরাশক্তির শীর্ষ সম্মেলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ। 7 বছর 1 মাস পর মুখোমুখি 2 বিশ্ব নেতা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই যখন আসলেই চুক্তি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন। পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্করেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই একসঙ্গে সম্মেলনস্থলে রওনা হন 2 শীর্ষ নেতা। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্করেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা। শান্তির সন্ধানে স্লোগানে হওয়া শীর্ষ সম্মেলনটি কিছুটা হলেও ফলপ্রসূ হওয়ার পর ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি এই ত্রিপক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কিভাবে ও কত দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে বন্ধ হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে 2 নেতার মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ফোনালাপে পুতিনের সঙ্গে বৈঠকের বিস্তারিত জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের পাশাপাশি ইউরোপীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করেন জেলেনস্কি। খেলার খবর। টানা দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিং করেছেন টাইগাররা। ফিল সিমন্সের তত্ত্বাবধানে প্রায় 3 ঘন্টা অনুশীলন করেছেন ক্রিকেটাররা। স্কিল ট্রেনিংয়ের প্রথম দিন ইনডোরে ও শেরেবাংলার মূল মাঠে অনুশীলন করেন তারা। এদিন প্রথমবার একাডেমি মাঠে কাজ করেন হেড কোচ তানজিদ তামিম। পারভেজ ইমনদের নিয়ে আলাদাভাবে পরামর্শ দিতে দেখা যায় ক্যারিবিয়ান কোচকে। এরপর বড় শট খেলার অনুশীলন করেন তারা। তাছাড়া শান্ত, লিটন, জাকের আলীরা জুলিয়ান উডের ক্লাসের পাওয়া দীক্ষার বাস্তবায়নের চেষ্টা করেন। পাওয়ার হিটিংয়ের অনুশীলন করেন তারা। স্পিন পরামর্শক মুস্তাক আহমেদ যোগ দেওয়ার কথা থাকলেও এখনও যোগ দেননি। শন টেইটের অধীনে বোলিং নিয়ে কাজ করেন শরীফুল, মুস্তাফিজ, তাসকিনরা। লা লিগায় মৌসুমের দ্বিতীয় দিন মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট বার্সেলোনা। লিগে নিজেদের প্রথম ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ মায়োর্কা। নতুন মৌসুমেও শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রথম ম্যাচ থেকে জয়ের জন্য মুখিয়ে বার্সা বস হ্যান্সি ফ্লিক। মায়োর্কার ঘরের মাঠে 2 দলের ম্যাচটি শুরু রাত 11:30টায়। ইপিএলের দ্বিতীয় দিন উলফসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ম্যাচটি মাঠে গড়াবে রাত 10:30টায়।
মৌসুম শুরুর আগেই শুভ সূচনা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। ওয়ান গাম্পা ট্রফি জয়ের সুখস্মৃতি এখনো জলজলে ব্লগরানাদের। এবারের লক্ষ্যটা আরো বড়। নিউ মিশনে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় কাতালানরা। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সিজনের প্রথম ম্যাচ থেকেই সিরিয়াস হ্যান্সি ফ্লিকের দল। গেল মৌসুমে লা লিগায় দাপটের সঙ্গে লড়াই করে শিরোপা জিতে নেয় বার্সা। এরপর প্রাক মৌসুমেও নিজেদের আধিপত্য বিস্তার করে এশিয়া সফরে। প্রি সিজনে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে কাতালানরা। সেই ম্যাচগুলোকে ওয়ান গাম্পা ট্রফির প্রস্তুতি হিসেবে কাজে লাগিয়ে বাজিমাত করে দলটা। এবার নতুন মৌসুম শুরুর আগে এই ট্রফিটা আত্মবিশ্বাস যোগাবে বার্সাকে। নতুন মৌসুম শুরুর প্রথম দিনই মাঠে নামেনি বার্সেলোনা। দ্বিতীয় দিনে কাতালানরা মাঠে নামবে মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। লা লিগা অভিযান শুরুর আগে নিজেদের সেরা ছন্দ নিয়ে মাঠে নামার লক্ষ্য এই দলটার। নিউ সিজনে মোটে 2 জন ফুটবলার দলে ভিড়িয়েছে বার্সা। হুয়ান গার্সিয়া আর মার্কাস রাশফোর্ডকে দলে ভিড়িয়ে চলতে মৌসুমের শুরু থেকেই জয়ের লক্ষ্য হ্যান্সি ফ্লিকের দলের। মৌসুমের শুরুর ম্যাচেই কোচ পাচ্ছেন না রবার্ট লেভানডস্কি, টের স্টেগেন, রদ্রিগেজদের। তবে তা নিয়ে খুব একটা ভাবছেন না কোচ। গেল মৌসুমে টেবিলের 10-এ থেকে লিগ শেষ করা মায়োর্কার বিপক্ষে ম্যাচ জয়ে চোখ বার্সা কোচের। তবে নতুন মৌসুমের জন্য প্রয়োজন অনুযায়ী ফুটবলার দলে ফেরাতে না পারায় ক্ষুব্ধ ফ্লিক। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোট বানচালের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, বলছে বিএনপি। গণতন্ত্র বিরোধীদের রুখে দেওয়ার হুঁশিয়ারি। পিয়ার দাবিতে অনড় জামায়াত। ঘোষিত সময়ে হবে ভোট, কারো কথায় কান না দেওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ অংশ নেবে কিনা আইনি প্রক্রিয়ায় হবে সমাধান, জানালেন বদিউল আলম। জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণকে স্মরণ। দেশ ও জাতির মঙ্গল কামনা ভক্তদের। সবার অধিকার নিশ্চিতে পাশে থাকার আশ্বাস সেনাপ্রধানের। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।